সুপ্রিয় বিএ বিএসএস প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাকিনা আহমেদ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবার প্রতি শুভ কামনা জানিয়ে আমার আজকের ক্লাস শুরু করছি। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিপ্লবের কারণ ও বিপ্লব নিবারণের উপায় সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ। তো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিলেন 384 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডনের উপকূলবর্তী স্ট্যাগিরা নামক স্থানে। তার বাবা ছিলেন একজন চিকিৎসক, ম্যাসিডন রাজের গৃহ চিকিৎসক ছিলেন তিনি, এবং স্বাভাবিকভাবেই উনি ভেবেছিলেন, আশা করেছিলেন যে অ্যারিস্টটলও বড় হয়ে চিকিৎসক হবেন। কিন্তু দর্শন শাস্ত্রের প্রতি অ্যারিস্টটলের ছিল দুর্নিবার আকর্ষণ, আর এজন্যই তিনি 367 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 18 বছর বয়সে এথেন্সে চলে গিয়েছিলেন প্লেটোর একাডেমিতে যোগদান করার জন্য। প্লেটোর একাডেমিতে অ্যারিস্টটল প্রায় 20 বছর অবস্থান করেছিলেন। এই 20 বছর তিনি একাডেমিতে যে শিক্ষা লাভ করেছিলেন, যে শিক্ষা উনি গ্রহণ করেছিলেন প্লেটোর কাছ থেকে, তার প্রভাবেই ইতিহাসে তার স্থান চিহ্নিত এখনও হয়ে আছে এবং ওনাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে জানি। তো খ্রিস্টপূর্ব 347 অব্দে যখন প্লেটো দেহত্যাগ করেন বা যখন উনি মৃত্যুবরণ করেন, ঠিক তখনই অ্যারিস্টটলও এথেন্স ত্যাগ করেন। তো অ্যারিস্টটলের যে রাষ্ট্রচিন্তা, তাকে যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে জানি, তার সকল কিছুতেই, তার রাষ্ট্রচিন্তার মধ্যে তার কিন্তু শিক্ষাগুরু প্লেটোর একটা ছাপ বা প্রভাব কিন্তু রয়েছে। তো এই যে 20 বছর উনি একাডেমিতে যে শিক্ষা গ্রহণ করলেন, তার প্রভাব আমরা ওনার জীবনে বা ওনার রাষ্ট্রচিন্তায় দেখতে পাই। তিনি খ্রিস্টপূর্ব 322 অব্দে মৃত্যুবরণ করেছিলেন। অ্যারিস্টটলের যে গুরুত্বপূর্ণ যে রচনাগুলো আছে, যে রচনাবলীগুলো উনি রচনা করেছেন, তার মধ্যে দি পলিটিক্স নামক গ্রন্থটি হচ্ছে সমধিক প্রসিদ্ধ। তো তার যে রাষ্ট্রচিন্তা, তার রাষ্ট্রচিন্তার যে মূল বিষয়বস্তু, তার ম্যাক্সিমামই বা পুরোটাই আমরা বলতে পারি যে দি পলিটিক্স গ্রন্থেই রয়েছে বা সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থের মধ্যে। এছাড়া ওনার আরও কয়েকটা প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে যেগুলো বেশ প্রসিদ্ধি অর্জন করেছে। তার মধ্যে হচ্ছে দি এথিক্স, দি লজিক, দি রেটোরিক এবং দি কনস্টিটিউশনস অফ এথেন্স। এই কয়েকটা গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। তো অ্যারিস্টটল শুধু যে রাষ্ট্রবিজ্ঞানের জনক ছিলেন তাই না, উনি তর্কশাস্ত্রেরও জনক হিসেবে পরিচিত ছিলেন। তো আমরা জানি প্লেটোর যে পদ্ধতি ছিল, তার শিক্ষাগুরু প্লেটোর পদ্ধতি ছিল হচ্ছে অবরহ পদ্ধতি, একটু কল্পনামূলক পদ্ধতি। কিন্তু তার যে ছাত্র, সে কিন্তু অ্যারিস্টটল কিন্তু যে পদ্ধতি ব্যবহার করতেন তার দর্শন চর্চায় বা তার রচনার ক্ষেত্রে, তার যে পদ্ধতি ছিল, সেই অনুসৃত পদ্ধতিটা ছিল হচ্ছে বাস্তবসম্মত, যেটাকে আমরা ইন্ডাকটিভ বা আরোহ পদ্ধতি বলি। তো উনি ছিলেন বাস্তববাদী একজন দার্শনিক। তার যে মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থ দি পলিটিক্স প্রায় 1.5 শতাধিক রাষ্ট্রের বাস্তব শাসন ব্যবস্থার যে পর্যালোচনা, উনি 1.5 শতাধিক রাষ্ট্র সম্পর্কে পর্যালোচনা করে, রাষ্ট্রের শাসন ব্যবস্থা সম্পর্কে পর্যালোচনা করে যে অভিজ্ঞতা উনি অর্জন করেছেন বা সঞ্চয় করেছেন, তার ভিত্তিতে উনি দি পলিটিক্স গ্রন্থটি রচনা করেছিলেন। তো উনি যে রাষ্ট্রচিন্তা, ওনার যে রাষ্ট্রচিন্তার যে বিশ্লেষণ, সেটা কখনো কোনো কল্পনাপ্রসূত কোনো বিষয় না। উনি সবসময় যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা ইতিহাস ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে বা বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতেই যাচাই করে তারপরে উনি
সেটা লিপিবদ্ধ করেছেন। তো ইতিহাস বা বাস্তবতার দুঃখিত, ইতিহাস বা বাস্তবতার মানদণ্ডে যা প্রমাণ করা যায় না, অ্যারিস্টটলের কাছে তার কোনো গুরুত্ব ছিল না। যে বিষয়গুলোকে ইতিহাস দ্বারা বা বাস্তবতা দ্বারা প্রমাণ করা যায় না, সেই বিষয়গুলো নিয়ে উনি কিন্তু সেই বিষয়গুলো উনি ওনার গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করেননি। তো আমরা বলতে পারি যে আসলে তার পদ্ধতি ছিল মূলত আরোহ প্রকৃতি বা বাস্তবসম্মত। মূলত উনি যে ইতিহাস সমর্থিত যে ঘটনাসমূহ সেগুলো তুলনামূলক বিশ্লেষণের পদ্ধতিটাই উনি অনুসরণ করেছিলেন। তো ওনার পদ্ধতি আমরা বলতে পারি তুলনামূলক, ইন্ডাকটিভ বা আরোহ প্রকৃতির, এবং আরেকটা বিষয় হচ্ছে অভিজ্ঞতামূলক পদ্ধতি। তো এছাড়া উনি উদ্দেশ্যবাদের উপরে যথেষ্ট, ওনার যে অনুসৃত পদ্ধতিগুলো তার মধ্যে উনি উদ্দেশ্যবাদকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। যে একটা রাষ্ট্রের অতীত অবস্থা সম্পর্কে শুধু জ্ঞান থাকার যথেষ্ট না, উনি মনে করতেন যে রাষ্ট্রের লক্ষ্য বা আদর্শ কী সে সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন। তো উদ্দেশ্যবাদটাকে উনি গুরুত্ব দিয়েছেন। তো এই গেল ওনার পদ্ধতি, ওনার যে রচনাবলী সে সম্পর্কে আমাদের মৌলিক যে আলোচনা। তো এখন আমরা যে ওনার যে মূল যে আজকে আমাদের আলোচনা, বিপ্লবের কারণ ও বিপ্লব নিবারণের উপায় সম্পর্কে অ্যারিস্টটল কী বলেছেন, তো সেই নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। তো বিপ্লব বলতে আমরা আসলে যা বুঝি, প্লেটো কিন্তু অ্যারিস্টটল কিন্তু বিপ্লব বলতে তা বুঝাননি। তো বিপ্লব সম্পর্কে তার ধারণাটা ছিল একটু ভিন্ন প্রকৃতির। তো বিপ্লব বলতে যে আমরা রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লব, এই ধরনের যে বিপ্লবগুলো সেগুলো কিন্তু উনি বোঝাননি। তো ওনার যে মূল যে গ্রন্থ, ওনার গ্রন্থগুলোর মধ্যে যে দি পলিটিক্স গ্রন্থের কথা যেটা আমি বললাম, তো বিপ্লব সম্পর্কে যে ওনার আলোচনা, এই আলোচনাটা পলিটিক্স গ্রন্থের বেশ অংশ জুড়ে রয়েছে, বেশ উল্লেখযোগ্য অংশ দখল করে আছে বিপ্লব সম্পর্কে আলোচনাটা। তো এই পুস্তকে বা দি পলিটিক্স গ্রন্থে উনি বিপ্লব কাকে বলে বা বিপ্লবের কারণ, বা এটা শুধু কারণ দেখিয়ে উনি ক্ষান্ত হননি, উনি কীভাবে বিপ্লবের যে কারণগুলো দেখিয়েছেন এবং বিপ্লব কীভাবে নিবারণ করা যায়, বিপ্লব কীভাবে এড়ানো যায়, সেটার সঠিক পন্থা উনি নির্দেশ করার চেষ্টা করেছেন। তো উনি যে পন্থাগুলো দেখিয়েছেন, বিপ্লব কাকে বলে বা বিপ্লবের কারণ কী, কীভাবে এগুলো সমাধান করা যায়, তো সেই বিষয়গুলো উনি দেখিয়েছেন আমাদের। তো উনি যে বিপ্লব আসলে বোঝাতে চেয়েছেন সেটা আসলে বলতে গেলে যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা, যে কোনো রকমের রাজনৈতিক অস্থিতিশীলতাকেই উনি বিপ্লবের অন্তর্ভুক্ত করেছেন। তো ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব, এই ধরনের কোনো সশস্ত্র রাজনৈতিক বিপ্লবকে উনি বিপ্লব বোঝাননি। উনি বিপ্লব শব্দটিকে আরও ব্যাপক অর্থে ব্যবহার করেছিলেন। তো উনি মনে করতেন যে কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতাই হচ্ছে বিপ্লবের অন্তর্ভুক্ত, যেমন গণতন্ত্র, ধনিকতন্ত্র, অভিজাততন্ত্র বা স্বৈরতন্ত্র, যে কোনো পরিবর্তন, সংবিধানের যে কোনো সংশোধন কিংবা এক শ্রেণীর শাসক কর্তৃক আরেক শ্রেণীর শাসককে উচ্ছেদ করে ক্ষমতা গ্রহণ, এক কথায় সরকার বা সংবিধানের যে কোনো পরিবর্তনকেই তিনি বিপ্লবের আওতাভুক্ত করেছেন। তো উনি বোঝাতে চেয়েছেন যে কোনো ধরনের সরকারের মধ্যে কোনো রকম পরিবর্তন, সংবিধানের কোনো রকম সংশোধন, এক শ্রেণীর শাসক কর্তৃক আরেক শ্রেণীর শাসককে যে উচ্ছেদ করা বা উৎখাত করা এবং ক্ষমতা গ্রহণ করা, ক্ষমতা দখল করা, এই সব কিছুকেই উনি বলেছেন এগুলো হচ্ছে বিপ্লবের আওতাভুক্ত।
তো ওনার যে অ্যারিস্টটলের যে বিপ্লব সম্পর্কে ধারণা, সেটা আমাদের যে ধারণা আমরা বর্তমানে যেটা মনে করি সেটার চেয়ে অনেক বেশি ডিফারেন্ট এবং অনেক বেশি ব্যাপক। তো প্লেটোর যে যোগ্য উত্তরসূরি, তার যে ছাত্র অ্যারিস্টটল, তাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে থাকি। রাষ্ট্রবিজ্ঞানে ওনার যে অবদান সেটা আমরা এখন পর্যন্ত আমরা অস্বীকার করতে পারি না। তো অ্যারিস্টটল বিপ্লব সম্পর্কে যে আমাদের যে ধারণা দিয়েছেন বা কারণগুলো বলেছেন বা এটা নিবারণের যে উপায়গুলো বলেছেন, সেগুলো আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতেও অনেকটাই গ্রহণযোগ্য। এখনও আমরা এত বছর পরেও ওনার এই মতবাদকে বা চিন্তাকে কিন্তু আমরা এখনও বাদ দিতে পারি না। তো বিপ্লবের কারণগুলো আমরা একটু দেখি। অ্যারিস্টটল বিপ্লবের কারণগুলো কি কি বলেছেন। তো অ্যারিস্টটল বিপ্লবের কারণসমূহকে দুভাগে ভাগ করেছেন। একটা কি সাধারণ কারণ, জেনারেল কজেস, এবং আরেকটা হচ্ছে বিশেষ কারণ বা পার্টিকুলার কজেস। তো উনি দুভাগে ভাগ করেছেন বিপ্লবের কারণগুলোকে। তো সাধারণ যে কারণ বিপ্লবের, তো সাধারণ কারণগুলোকে অ্যারিস্টটল আবার কি করেছেন, তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মনস্তাত্ত্বিক উদ্দেশ্য, সাইকোলজিক্যাল মোটিভস, আর আরেকটা হচ্ছে মুনাফা ও সম্মান লাভের বাসনা, আর্জেস ফর গেইনিং প্রফিট অ্যান্ড ওনার, এবং তিন হচ্ছে প্রাথমিক অবস্থানসমূহ, ইনিশিয়াল অকেশনস। তো এই যে তিনটা ভাগে উনি ভাগ করেছেন সাধারণ কারণগুলোকে। তো মনস্তাত্ত্বিক যে উদ্দেশ্য, সাইকোলজিক্যাল মোটিভস, তো এখানে উনি কি বলেছেন যে মনস্তাত্ত্বিক অসন্তোষ বিপ্লবের অন্যতম প্রধান কারণ। যে মানসিকভাবে যদি মানুষ অসন্তুষ্ট হয়, তাহলে এটা কিন্তু বিপ্লবের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তো কিছু সংখ্যক লোক মনে করেন যে ক্ষমতায় যদি আমি ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তাদের থেকে আমি হচ্ছি বেশি যোগ্য, তাদের যোগ্যতার দিক থেকে যারা ক্ষমতায় আছে তাদের চেয়ে আমি কোনো অংশে কম না। এখন কিছু লোক যদি মনে করে যে ক্ষমতায় বসে আছে যারা, তারা আমার চাইতে বা আমাদের চাইতে খুব বেশি যোগ্য তারা না, কিন্তু তারা ক্ষমতায় বসে আছে, অথচ তারা শাসন ক্ষমতায় তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তো সাধারণত তন্ত্রবাদীরা এরকম ধারণা পোষণ করে। অন্যদিকে কতিপয় তন্ত্রী বা ধনিকতন্ত্রীরা মনে করে যে জ্ঞানী, গুণী, ধনে সম্পদে উচ্চতর মর্যাদার অধিকারী হয়েও তারা অন্যদের সঙ্গে ঠিক সমপরিমাণ অধিকার ভোগ করে, বেশি নয়। ফলে যারা নিম্নতর মর্যাদার অধিকারী তারা সমমর্যাদার দাবিতে বিপ্লবীতে পরিণত হয়, আর যারা সমমর্যাদার অধিকারী তারা উচ্চতর মর্যাদার দাবিতে বিপ্লবীতে পরিণত হয়। তো কোনো বিপ্লবী কিন্তু স্বীকার করে না যে তাদের বিপ্লব নিছক কতগুলো বৈশ্বিক সুবিধা লাভের জন্যই পরিচালিত হচ্ছে। তো তারা সকলেই দাবি করছে যে তাদের বিপ্লব ন্যায় বিচারের আদর্শে পরিচালিত। ন্যায় বিচার সম্পর্কে বিভিন্ন ধারণা বিভিন্ন প্রকার বিপ্লবী মনোভাবের সূচনা করে। তো আমরা সাধারণভাবে বা সংক্ষেপে আমরা বলতে পারি যে কোনো সমাজের উল্লেখযোগ্য অংশ যখন মনে করে যে তাদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে না, তখনই তারা কি করে, বিপ্লবী হয়ে ওঠে, তারা বিপ্লব করা শুরু করে দেয়। তা মনস্তাত্ত্বিক অসন্তোষটা আসলে বিপ্লবের অন্যতম প্রধান কারণ হিসেবে অ্যারিস্টটল দেখিয়েছেন। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে কি, আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে মুনাফা ও সম্মান লাভের আকাঙ্ক্ষা, আর্জেস ফর গেটিং প্রফিট অ্যান্ড অনার। তো কেউ যদি বেশি প্রফিট পেতে চায় এবং অনার পেতে চায়, মান সম্মান বেশি লাভ করতে চায় সমাজ থেকে বা রাষ্ট্র থেকে, তাহলেও কিন্তু একটা বিপ্লবের সৃষ্টি হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে ন্যায় বিচারের আদর্শের মধ্যে বৈষয়িক লাভের আকাঙ্ক্ষা বা বাসনা লুকানো থাকে। যে আমি বলছি আসলে ন্যায় বিচারের কথা, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কিন্তু আমার কিন্তু বৈষয়িক সম্পদ, মানে বৈষয়িক যে বিষয়গুলো, সেটা আর্থিক সম্পদ হতে পারে, ক্ষমতা হতে পারে, তো সেগুলো লাভের আমার একটা আকাঙ্ক্ষা লুকানো আছে, কিন্তু আমি বলছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা আমি বলছি। তো এই যে ন্যায় বিচারের আদর্শের মধ্যে যে বৈশ্বিক লাভের আকাঙ্ক্ষা বা বাসনা লুকানো থাকে, বিপ্লবের সাফল্যের সঙ্গে মুনাফা ও সম্মান লাভের যে সম্ভাবনা জড়িত থাকে, তা থেকেই আসলে এই আকাঙ্ক্ষা বা বাসনার জন্ম হয়। মুনাফা ও সম্মানের বিপরীত যে ক্ষতি ও অসম্মান, তা এড়াবার জন্য অনেক সময় রাজনৈতিক অসন্তোষ
সৃষ্টিতে ইন্ধন যোগানো হয়। তো মুনাফা এবং সম্মান সেগুলো যদি আমরা লাভ করতে না পারি, এবং লাভ করতে না পারলে আমাদের যে ক্ষতি আর যে অসম্মান, সেই ক্ষতি এবং অসম্মান এড়িয়ে যাবার জন্য অনেক সময় কী হয়, রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি করার জন্য ইন্ধন যোগানো হয়, যাতে বিপ্লব তৈরি হয়, বিপ্লব গড়ে ওঠে। তো তো আরেকটা সাধারণ কারণের মধ্যে অ্যারিস্টটল 3টা কারণ দেখিয়েছেন। একটা হচ্ছে মনস্তাত্ত্বিক উদ্দেশ্য, 2 হচ্ছে মুনাফা ও সম্মান লাভের আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে প্রাথমিক অবস্থানসমূহ বা ইনিশিয়াল অকেশনস। তো প্রাথমিক অবস্থানসমূহটা কি? যেসব প্রাথমিক বা আদি অবস্থার কারণে বিপ্লব সংগঠিত হয় সেগুলো 2 প্রকার। তো তো যে প্রাথমিক বা আদি অবস্থার কারণে বিপ্লব সংগঠিত হয় সেগুলো কয় প্রকার? সেগুলো 2 প্রকার। একটা হচ্ছে কি স্বাভাবিকভাবে ক্রিয়াশীল অবস্থাসমূহ, আরেকটা হচ্ছে আকস্মিকভাবে ক্রিয়াশীল অবস্থাসমূহ। তো প্রথম প্রকারের স্বাভাবিকভাবে ক্রিয়াশীল অবস্থার মধ্যে পড়ে উগ্রতা লাভের মনোবৃত্তি, সম্মান লাভের বাসনা, উচ্চতর মর্যাদা বোধের অনুভূতি, ভীতি, ঘৃণা, বিশেষ কোনো শ্রেণীর অত্যধিক সংখ্যা বৃদ্ধি ইত্যাদি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে ক্রিয়াশীল অবস্থাগুলোর মধ্যে কি পড়ছে, যে উগ্রতা লাভের মনোবৃত্তি, সম্মান লাভের বাসনা, উচ্চতর মর্যাদা বোধের অনুভূতি, ভীতি, ঘৃণা, বিশেষ কোনো শ্রেণীর অত্যধিক সংখ্যা বৃদ্ধি, এই জিনিসগুলো যদি দেখা যায় যে তৈরি হচ্ছে, তখন দেখা যায় কি বিপ্লব সংগঠিত হওয়ার একটা অবস্থা তৈরি হয়। তারপর আরেকটা প্রকার হচ্ছে আকস্মিকভাবে ক্রিয়াশীল অবস্থা। তো আকস্মিকভাবে ক্রিয়াশীল অবস্থার সময়ের মধ্যে পড়ে নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্র, ইচ্ছাকৃত অবহেলা, ছোটোখাটো পরিবর্তনগুলোকে উপেক্ষা করা, রাষ্ট্র সংগঠনের বিভিন্ন উপাদানে বৈষম্য ইত্যাদি। তো এই বিষয়গুলো যদি আমরা দেখি যে এই অবস্থাগুলো সৃষ্টি হয় বা এই অবস্থাগুলো সৃষ্টির ফলে কি বিপ্লব সংগঠিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো এগুলো গেল হচ্ছে অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণের সাধারণ কারণ। তো সাধারণ কারণগুলোকে আমি আরেকটু রিভিউ করি। সাধারণ কারণগুলোকে উনি কী করেছেন, অ্যারিস্টটল 3 ভাগে ভাগ করেছেন। মনস্তাত্ত্বিক উদ্দেশ্য, মুনাফা ও সম্মান লাভের বাসনা, আরেকটা হচ্ছে প্রাথমিক অবস্থানসমূহ। প্রাথমিক অবস্থানসমূহকে আবার কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে, স্বাভাবিকভাবে ক্রিয়াশীল অবস্থাসমূহ ও 2 আকস্মিকভাবে ক্রিয়াশীল অবস্থাসমূহ। তো এইগুলো গেল বিপ্লবের কারণের সাধারণ কারণ। আরেকটা কারণ উনি বলেছেন, তো বিপ্লবের কারণকে উনি 2 ভাগে যেহেতু ভাগ করেছেন, সাধারণ কারণ, আরেকটা হচ্ছে বিশেষ কারণ। তো বিশেষ কারণ কি আছে বিপ্লবের পেছনে আমরা একটু দেখি। তো বিশেষ গঠনতন্ত্রের যেসব কারণে বিপ্লব বা পরিবর্তন সূচিত হয়, অ্যারিস্টটল সেগুলোকে বিপ্লবের বিশেষ কারণ বলে অভিহিত করেছেন। তো গণতান্ত্রিক সংবিধানে সাধারণত বিপ্লব সংগঠিত হয় যখন গণবক্তারা এককভাবে বা সমষ্টিগতভাবে বিত্তবানদেরকে আক্রমণ করে। ধনিকতন্ত্রে বিপ্লব সংগঠিত হয় অংশত জনতার প্রতি অন্যায় ও অত্যাচারমূলক আচরণ করার ফলে এবং আংশিক ধনীদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে। তো এখানে কি বলেছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবিধানে সাধারণত কখন বিপ্লব ঘটে? সংবিধানের বিপ্লব বলতে উনি বোঝাচ্ছে যে সংবিধানে কোনো একটা পরিবর্তন সংশোধন আনাকে উনি সংবিধানে বিপ্লব বলছেন। তো গণতান্ত্রিক সংবিধানে সাধারণত বিপ্লব সংগঠিত হয় যখন গণহারে বা এককভাবে বা সমষ্টিগতভাবে বিত্তবানদেরকে আক্রমণ করা হয়, তখন একটা সমস্যা তৈরি হয়, তখন কিনা সংবিধানের পরিবর্তন বা সংশোধন আনার প্রয়োজন পড়ে। আর ধনিকতন্ত্রে কী হয়, বিপ্লব সংগঠিত হয় যখন আংশিকভাবে জনগণের প্রতি অন্যায় ও অত্যাচারমূলক আচরণ করা হয় এবং আংশিক ধনীদের নিজেদের মধ্যে অন্তর্কলহের যদি সৃষ্টি হয়, ধনীদের মধ্যে, ধনিকতন্ত্রে যদি জনগণের প্রতি অন্যায় অত্যাচার হয় এবং যদি ধনীদের মধ্যে নিজেদের মধ্যে অন্তর্কলহ থাকে, তখন কি হয়, এই বিপ্লবের সৃষ্টি হয়।
আবার অভিজাততন্ত্রে সাধারণত বিপ্লব ঘটে ক্ষমতাসীন চক্র সংকুচিত হওয়ার ফলে। তো অভিজাততন্ত্রকে উনি বলেছেন কতিপয় যে অ্যারিস্টটল যে সরকারি শ্রেণী বিভাগ করেছেন, তো সেখানে অভিজাততন্ত্র যেটা দেখিয়েছেন উনি সংখ্যার ভিত্তিতে, অভিজাততন্ত্র হচ্ছে কতিপয়তন্ত্র, মানে কয়েক জনের শাসন। তো এই অভিজাততন্ত্রে যখন ক্ষমতাসীন চক্র আরও মানে সংকুচিত হয়ে যায়, বেশি পরিমাণে সংকুচিত হয়ে যায়, তখন বিপ্লব ঘটে। আর পলিটি বা মধ্যতন্ত্র, পলিটির মধ্যে গণতন্ত্রী এবং ধনীতন্ত্রীদের যে সমন্বয় সাধিত হয় তার ত্রুটিপূর্ণ ভারসাম্যের ফলে পলিটির মধ্যে বিপ্লবের সূচনা হয়। তো উনি পলিটি বা মধ্যপন্থাকে উনি বলেছেন এটা সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। তো এই মধ্যতন্ত্র বা পলিটি এখানে যখন গণতন্ত্র মনা এবং ধনীতন্ত্রী যারা আছে, তো এদের মধ্যে যে সমন্বয় সাধিত হয় তার যদি ভারসাম্য না থাকে, তাদের ভারসাম্যের মধ্যে যদি ত্রুটি থাকে, সমস্যা থাকে, তখন বিপ্লবের সূচনা হয়। আর স্বৈর শাসনের ক্ষেত্রে কি হয়, উগ্র অত্যাচারী আচরণের ফলে শাসিতদের মনে যে ঘৃণা অসন্তোষের সৃষ্টি হয় তা বিপ্লবের আকারে বিস্ফোরণের সূচনা করে। তো আসলে স্বৈরাচারী শাসক বা স্বৈর শাসক মনে করে যে আমি অত্যাচার নিপীড়ন করে শোষণ করে আমার শাসন সবসময় কায়েম করে রাখতে পারবো, এটা আসলে সবসময় সেটা সম্ভবপর হয় না। স্বৈরাচারীদের উগ্র এবং অত্যাচারী আচরণের কারণেই যারা শোষিত হচ্ছে বা শাসিত হচ্ছে, শোষণের দ্বারা যারা বঞ্চিত হচ্ছে, তাদের মধ্যে যে তীব্র ঘৃণা অসন্তোষ সৃষ্টি হয়, সেটা একটা সময় কি হয়, বিপ্লবের আকারে বিস্ফোরণের সূচনা করে। তো ভিন্ন চরিত্রের কোনো রাষ্ট্র যদি স্বৈরতন্ত্রের প্রতিবেশী হয় তবে এই বিপ্লব আরও বেশি ত্বরান্বিত হয়। তো যদি স্বৈরতান্ত্রিক কোনো রাষ্ট্রের আশেপাশে যদি কোনো ভালো শাসন ব্যবস্থা বিরাজমান থাকে, তাহলে হয় কি, এই বিপ্লবটা আরও বেশি ত্বরান্বিত হয়। তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আসলে বলতে পারি যে অ্যারিস্টটলের মতে ধনীকতন্ত্র অপেক্ষা গণতন্ত্র অনেক বেশি নিরাপদ ও স্থিতিশীল। গণতন্ত্র বলতে কিন্তু আমাদের বর্তমানে আমাদের আধুনিক রাষ্ট্রে যে গণতন্ত্র প্রচলিত, সেটাকে কিন্তু উনি খুবই খারাপ মানের শাসন ব্যবস্থা বলে স্বীকৃতি দিয়েছেন। অ্যারিস্টটল কিন্তু এরকম গণতন্ত্রকে পছন্দ করতেন না। ওনার মতে উনি পলিটি বা মধ্যপন্থা যে শাসন ব্যবস্থা, সেটাকে উনি সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল মনে করতেন। কারণ ধনীকতন্ত্রের চেয়ে উনি ওনার যে পছন্দের শাসন ব্যবস্থা মধ্যপন্থা বা ওনার সংজ্ঞায় যে গণতন্ত্র, সেটাকে উনি অনেক বেশি নিরাপদ এবং স্থিতিশীল মনে করেছেন। কারণ ধনীকতন্ত্রে বিপদের সম্ভাবনা থাকে দুদিক থেকে, তাদের নিজেদের মধ্যকার অন্তর্বিরোধ থাকে এবং গণতন্ত্রীদের সাথে তাদের বিরোধ থাকে। তো কিন্তু অ্যারিস্টটলের মতে মধ্যপন্থা বা পলিটিতে বিপদের সম্ভাবনা থাকে শুধু এক দিক থেকে, অর্থাৎ ধনীকদের দিক থেকে, তাদের মধ্যে আপোষে তেমন কোনো বিরোধ থাকে না। তো এই যে বিপ্লবের কারণগুলো আমরা তখন আলোচনা করলাম, তো এই বিপ্লবটা কিভাবে নিবারণ করা যায়, তো সে সম্পর্কেও প্লেটোর সুযোগ্য ছাত্র অ্যারিস্টটল আমাদের দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তো উনি বিপ্লব নিবারণের যে পন্থা বলেছেন তার মধ্যে সেই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে আইনহীনতার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। মানে আইনহীনতা যাতে না থাকে, আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। জনসাধারণকে ফাঁকি দেওয়ার যেসব পদ্ধতি প্রয়োগ করা হয় বা প্রচলন করা হয়, সেগুলোকে ত্যাগ করতে হবে, সেগুলো বাদ দিতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে ধনীকতন্ত্র ও অভিজাততন্ত্রের মধ্যে গণতন্ত্রের মেজাজ রক্ষা করতে হবে এবং কিছু কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রবর্তন করতে হবে।
4 নাম্বার পয়েন্ট হচ্ছে সদাচরণের মনোবৃত্তি গড়ে তুলতে হবে। সদাচরণ বলতে হচ্ছে সৎ ব্যবহার, ভালো আচরণের মনোবৃত্তি গড়ে তুলতে হবে, ভালো আচরণ করতে হবে মানুষের সাথে। আর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে পদোন্নতি ও সম্মান বিতরণের ব্যাপারগুলো সতর্কতার সাথে পরিচালনা করতে হবে। কারণ পদোন্নতি ও সম্মান বিতরণের সময় যারা মনে করছে যে যাদেরকে পদোন্নতি বা সম্মান দেওয়া হচ্ছে তাদের চেয়ে আমরা যোগ্য, যারা অযোগ্য ব্যক্তি তারা পদোন্নতি সম্মান পাচ্ছে, তাহলে কিন্তু যারা এরকম ধারণা পোষণ করছে তারা কিন্তু বিপ্লব ঘটাতে পারে। তো এই জন্য পদোন্নতি ও সম্মান বিতরণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে সেটা করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত বাগাড়ম্বর ও হঠাৎ করে গজিয়ে ওঠা শ্রেণীগুলোর মাত্রাতিরিক্ত সম্পদ লাভের ব্যাপারে কড়া দৃষ্টি রাখতে হবে। তো হুট করে আমরা দেখি যে অনেকেই আসলে তারা আগে হয়তো আর্থিকভাবে অত বেশি সচ্ছল ছিল না, কিন্তু তাদের এখন কোটি কোটি টাকা বা বাড়ি গাড়ি অনেক বেশি, হুট করে গজিয়ে ওঠা ধনী শ্রেণী আমরা দেখতে পাই, আমাদের সমাজেও আমরা দেখতে পাই। তো এই ধরনের বা এই শ্রেণী বা এই ধরনের মানুষগুলোর প্রতি তাদের মাত্রাতিরিক্ত সম্পদগুলো কিভাবে অর্জিত হচ্ছে হুট করে, এই জিনিসগুলোর ব্যাপারে কড়া দৃষ্টি রাখতে হবে। তো 7 নাম্বার পয়েন্ট হচ্ছে শাসকের পদ যাতে ব্যক্তিগত স্বার্থোদ্ধারের উৎসে পরিণত না হয় সেজন্য ব্যবস্থা অবলম্বন করতে হবে। তো শাসক শ্রেণী তাদের যে শাসন ক্ষমতা তা প্রয়োগ করে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করবে, নিজেদের অর্থ সম্পদ বৃদ্ধি করতে থাকবে, সেটা যাতে না হয় সেজন্য ব্যবস্থা অবলম্বন করতে হবে। তো যাতে বিপ্লব এড়ানো যায়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে গণতন্ত্রের ধনিকদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে হবে এবং ধনিকতন্ত্রের দরিদ্রদেরকে সাহায্য সহানুভূতি প্রদানে উৎসাহিত করতে হবে। তো আসলে বঞ্চিত যারা হচ্ছে, বঞ্চিতদের প্রতি অবিচার করা হচ্ছে, এই অনুভূতিই যেহেতু বিপ্লবের প্রধান কারণ, তো এটা আসলে এই যে অনুভূতি, বঞ্চিত হওয়ার যে অনুভূতি, সেটা বিলোপ করাই হচ্ছে আসলে বিপ্লব নিবারণের অন্যতম প্রধানতম পন্থা বা উপায় আমরা বলতে পারি। আর অ্যারিস্টটল মনে করতেন যে এটা হচ্ছে মানে মানুষের যে বঞ্চিত হওয়ার যে মানসিকতা, অনুভূতি যে আমি বঞ্চিত হচ্ছি, এই অনুভূতিটা বিলোপ করে দিলেই, বিলোপ সাধনের মাধ্যমেই হচ্ছে বিপ্লবটাকে নিবারণ করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, তো বা বিপ্লব এড়ানো যায়। এটা হচ্ছে প্রধান বা সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা। উনি একদম আরেকটা পন্থার কথা উনি বলেছেন, অ্যারিস্টটলের মতে আরেকটা পন্থা হচ্ছে দেশের সংবিধানকে সর্বশ্রেণীর নাগরিকদের সম্মতির উপর প্রতিষ্ঠা করা এবং তা বাস্তবায়নে মধ্যপন্থা অবলম্বন করা। তো সবচেয়ে উৎকৃষ্ট উনি বলেছেন যে পন্থাটা, সেটা হচ্ছে সংবিধানকে সর্বশ্রেণীর নাগরিকদের সম্মতির উপর প্রতিষ্ঠিত করতে হবে, যে রাষ্ট্রের সকল নাগরিকেরই সংবিধান রচনা করার ক্ষেত্রে সবার মতামত নেওয়া বা সবার সম্মতি নেওয়া, যে সবারই সংবিধানে অংশ আছে বা সবারই পছন্দ হয়েছে সংবিধানটা, এই বিষয়টা নিশ্চিত হওয়ার কথা উনি বলেছেন। তো আরেকটা বিষয় উনি বলছেন যে সকল নাগরিকের যদি সম্মতি নাও পাওয়া যায়, অন্ততপক্ষে সংখ্যাগরিষ্ঠের সম্মতি যাতে থাকে সংবিধানের ক্ষেত্রে, সংবিধান তৈরির ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের সম্মতিও যাতে অন্তত থাকে। তো ক্ষমতার অধিকার থেকে যারা বঞ্চিত তাদের সঙ্গে এমন আচরণ করা চলবে না যাতে করে তাদের মধ্যে বঞ্চনার মনোভাব আরও ঘনীভূত হতে থাকে, যে তারা তো এমনিতেই বঞ্চিত, এরপরেও তাদের সাথে আরও বেশি খারাপ আচরণ করা বা দুর্ব্যবহার করা, যাতে আরও বেশি তাদের মধ্যে সেই বঞ্চনার অনুভূতিটা আরও বেশি প্রবল হয়ে যায়, সেটা যাতে না হয়। তো শাসক এবং শাসিতের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রেখে চলার কথা উনি বলেছেন। শপথের ভিত্তিতে যেসব যোগ্যতা আরোপ করা হয় কালে কালে তার পরিবর্তন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মাত্রার বাইরে ক্ষমতাশালী হতে দেয়া হবে না। শাসকের পদগুলিকে ব্যক্তিগত স্বার্থোদ্ধারের উৎসে পরিণত হতে দেয়া চলবে না। কিন্তু এগুলো হলো সবই বিপ্লব এড়াবার নেতিবাচক পন্থা। তো উনি আরও কিছুর কথা বলেছেন, আরও কিছু ইতিবাচক পন্থার কথা বলেছেন উনি। তো বিপ্লব এড়াবার ইতিবাচক পন্থাগুলোর মধ্যে প্রধানতম পন্থা হলো নাগরিকদেরকে সংবিধানের মূলনীতির আলোকে শিক্ষিত করে তোলা।
তো শিক্ষার মাধ্যমে নাগরিকদের চরিত্রকে এমনভাবে গঠন করা দরকার যাতে তারা কোনো ব্যক্তি বিশেষকে খুশি করার কথা চিন্তা না করে সংবিধানের মূলনীতির আলোকে তাদের যে কর্মতৎপরতা, তাদের যে কর্মকাণ্ড, সেটাকে নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত হয়ে ওঠে। যে সংবিধানটা একটা রাষ্ট্রের সংবিধান যেমন সে অনুযায়ী সেই রাষ্ট্রের নাগরিকগণ শিক্ষিত হবে, সংবিধানের আলোকেই তাদের যে কর্মপরিকল্পনা, তাদের যে কাজ, সেটা তারা করবে, সুষ্ঠুভাবে অভ্যস্ত হয়ে যাবে। এছাড়া বিপ্লব এড়াতে হলে নাগরিকদেরকে আইন মেনে চলার অভ্যেসও গড়ে তুলতে হবে। কোনো ব্যাপারেই কাউকে আইনহীন ও শৃঙ্খল আচরণ করতে দেয়া হবে না। ক্ষতিকর যে কোনো পরিবর্তনকে সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে এবং তা যাতে ঘটাতে না পারে তার ব্যবস্থা অবলম্বন করতে হবে। তো আসলে অ্যারিস্টটল বিপ্লবের কারণ বর্ণনা করতে গিয়ে যে গভীর পর্যবেক্ষণ ক্ষমতা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গির পরিচয় উনি দিয়েছেন, বিপ্লব এড়াবার পন্থা নির্দেশ করতে গিয়েও ঠিক অনুরূপ ক্ষমতা ও দৃষ্টিভঙ্গিরই পরিচয় দিয়েছেন। যে উনি কারণগুলো যেমন দেখিয়েছেন, কারণ পর্যবেক্ষণ করতে গিয়ে যে উনি ওনার যে বাস্তব পর্যবেক্ষণ, বাস্তববাদী যে দৃষ্টিভঙ্গি উনি দেখিয়েছেন, তেমনি এই বিপ্লবটা কীভাবে এড়ানো যায়, কীভাবে নিবারণ করা যায়, সেই পন্থাগুলো উনি খুব সুন্দর করে দেখিয়েছেন। তো যেটা আসলে আমরা এই বিপ্লবের যে কারণ বা যে বিপ্লব এড়ানোর যে পন্থাগুলো এখনও যদি বর্তমান রাষ্ট্রগুলোতে বা বর্তমানের যুগে যদি আমরা এটা অনুসরণ করি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি শুভ কামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে সবাই।